আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের পদার্থবিজ্ঞানের এমসিকিউ এর এক দারুণ ট্রিক্স নিয়ে এসেছি। মাত্র 15 সেকেন্ডের মধ্যেই তোমরা এমসিকিউগুলো সলভ করতে পারবে। এখন তো শর্টকাটগুলো শুরু করি। প্রথমেই আসি গতি অধ্যায়। গতি অধ্যায়ের জন্য তোমাদের যে শর্টকাটগুলো আছে তার জন্য কয়েকটি সূত্র মুখস্থ করলেই হয়ে যাবে। তো এখানে প্রথম কোশ্চেনটা আছে যে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস ড্যাশ ইকুয়াল ইউ যোগ হাফ এ ইন্টু 2t মাইনাস 1। তোমরা জানো এস ইকুয়াল ইউটি যোগ হাফ এটি স্কোয়ার এই সূত্র হয়, কিন্তু এখানে একটু চেঞ্জ, মানে এটা টি-তম সেকেন্ডের জন্য। তো একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। একটি গাড়ি স্থির অবস্থান থেকে 2 ms ইনভার্স 2 ত্বরণে চলছে। গাড়িটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। তো এখন আমাদের তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের ফর্মুলা এই সূত্রের মাধ্যমে অঙ্কটা করা লাগবে। তো এই সূত্রতে এখানে ইউ ছিল স্থির অবস্থান, তার মানে 0, আর হাফ, তারপরে আছে এর মান হচ্ছে 2, আর ইন্টু 20 মানে টির মান, তারপরে -1। তো এইভাবে ক্যালকুলেশন করলে 39 পাওয়া যায়। তো এভাবে এই ম্যাথটা সলভ করা যাবে। তারপরে দ্বিতীয় নম্বর এমসিকিউ হচ্ছে ইউ বেগে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা এইচ ম্যাক্স হবে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g এবং উড্ডয়নকাল হবে বড়টি ইকুয়াল 2u ডিভাইডেড বাই জি। তো এখানে পাওয়া গেল এইচ ম্যাক্স আর উড্ডয়নকাল। তো একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো 9.2 ms ইনভার্স 1 বেগে একটি ক্ষুদ্র বস্তু খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। এটি কত সময় পরে ভূপৃষ্ঠে ফিরে আসবে বের করো। তো এটার জন্য তো একদম সিম্পল ফর্মুলা হয় যে টি ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই জি। এই ফর্মুলা দিলেই সহজে ম্যাথটা সলভ হবে। তো এখানে টির মান বের করতে হবে, তার সাথে 2 ইন্টু ইউ এর মান হচ্ছে 9.2 ডিভাইডেড বাই জি এর মান 9.8। তো এটা ক্যালকুলেশন করলে 1.88 সেকেন্ড হয়। তো এই সূত্রটাও খুবই ইম্পর্টেন্ট, এই দুটো সূত্র অবশ্যই মুখস্থ করতে হবে। তারপর 3 নম্বরে বলছে যে টি-তম সেকেন্ডে এস এবং টি-তম সেকেন্ডে এস ড্যাশ দূরত্ব অতিক্রম করলে ত্বরণ হবে এ ইকুয়াল এস ড্যাশ মাইনাস এস ডিভাইডেড বাই টি ড্যাশ মাইনাস টি। তো এটা ফর্মুলা অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই ফর্মুলা দিয়েও অনেক ম্যাথ পরীক্ষা আসতে পারে। তো এই ফর্মুলা অবশ্যই মনে রাখতে হবে। তো এর পরের অধ্যায় বল অধ্যায়ে আমরা যাব। বল অধ্যায়ের জন্য প্রথম শর্টকাট ট্রিক্সটা হচ্ছে ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের 1/n গুণ হলে এইচের মান হবে এইচ ইকুয়াল √n-1 ইন্টু আর। তো এটাও অনেক ইম্পর্টেন্ট সূত্র। এখানে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর এন হচ্ছে মানে কত গুণ সেটা। তো এইচ উচ্চতা একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। দেখো ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান অর্ধেক হয়। এখানে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান চাইছে, আর এনের মান কিন্তু এখানে অর্ধেক, মানে কি হাফ বা 0.5। তো এটা সমাধান করার জন্য আমাদের এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো এই ফর্মুলায় বলা হয়েছে যে এইচ ইকুয়াল √n-1 ইন্টু আর। তো এখানে জির মান হচ্ছে 9.8, কিন্তু এখানে বলছি অভিকর্ষ ত্বরণের অর্ধেক হয়। তাহলে অভিকর্ষ ত্বরণ মানে কি 9.8 এর অর্ধেক মানে 0.5। তো এটার উপর পুরোটা রুট আছে, তারপর -1 এবং গুণন আর এর মান 6 গুণন 10 ইনভার্স 6। তো এটা ক্যালকুলেশন করলে উত্তর আসবে 7.28 গুণন 10⁶ মিটার। তো এই ম্যাথটা মোটামুটি অনেক সহজে ছিল, মাত্র সূত্রটা মুখস্থ করতে হবে। তো এর পরবর্তী ম্যাথ হচ্ছে এম ভরের বন্দুক হতে ছোটো এম ভরের গুলিকে ছোটো বেগে ছোড়া হলে বন্দুকের পশ্চাৎ বেগ হবে বড় বেগ ইকুয়াল -mv ডিভাইডেড বাই বড় এম। এখানে হচ্ছে বড় এম হচ্ছে বন্দুকের ভর, আর বড় ভি হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ, এবং ছোট ভি হলো গুলির বেগ, আর ছোট এম হলো গুলির ভর। তো এখন আসি একটা এক্সাম্পলে। 2 কেজি ভরের কোনো বন্দুক হতে 0.1 কেজি ভরের একটি গুলিকে 1800 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলে বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো। তো এখানে কিন্তু দেওয়া আছে 1800 কিলোমিটার পার সেকেন্ড। তো এটাকে অবশ্যই মিটার পার সেকেন্ডে কনভার্ট করা লাগবে। তো এর জন্য আমরা 1800 কিলোমিটার পার সেকেন্ডকে জাস্ট 3.6 দ্বারা ভাগ করব, তাহলেই মিটার পার সেকেন্ডে আসবে। তো এটা ভাগ করলে হয় 500 মিটার পার সেকেন্ড। তারপর আমরা অঙ্কটা আগের যে সূত্রটা শিখলাম ওই সূত্র দিয়ে করে ফেলবো। তো এখানে আমরা সূত্রটা লিখছি ভি ইকুয়াল -mv ডিভাইডেড বাই এম। তো এখানে এম এর মান ছিল 0.1 এবং ভির মান ছিল 500, তারপরে ডিভাইডেড বাই 2 এবং ক্যালকুলেশন করলে হবে -25। তো এখানে অ্যান্সার মাইনাস বাড়ার কারণ আছে, কারণ পশ্চাৎ বেগ ঋণাত্মক হয়। কিন্তু যদি অপশানে তোমাদের ঋণাত্মক মানটা দেওয়া না থাকে, শুধু 25 দেওয়া থাকে,
তখন কিন্তু কোশ্চেনে বলা থাকবে যে পশ্চাৎ বেগ, তাই এখানে 25 তখন অ্যান্সার কারেক্ট হবে। আর যদি শুধু বেগ বলে তখন -25 দিতে হবে। তারপর 3 নম্বরে বলছে যে তক্তায় বুলেট এক্স পরিমাণ প্রবেশ করে অর্ধেক বেগ হারালে এটি আরও x/3 দূরত্ব অতিক্রম করে থেমে যাবে। যদি বুলেট এক্স মিটার পরিমাণ তক্তায় প্রবেশ করে অর্ধেক বেগ হারায়, তখন সেটি আরও ওই যত দূর প্রবেশ করছে তার 1/3 প্রবেশ করে তারপর থেমে যাবে। তো এরপর হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়। তো এই অধ্যায়ে অনেকগুলো আছে, শর্টকাট আছে। এই অধ্যায়ে কমপক্ষে 6 থেকে 7টা শর্টকাট ট্রিক্স আছে। তো প্রথম হচ্ছে ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক। ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক হচ্ছে T=p² / 2m। p²/2m, এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র। এই সূত্র দিয়ে অনেক সময় এমসিকিউ আসে, কোনো সময় পির মান, কোনো সময় টির মান বের করতে বলে। তো এখানে টি মানে গতিশক্তি, পি মানে ভরবেগ এবং এম মানে হচ্ছে ভর। এক্সাম্পল একটা দেই আমরা। এক্সাম্পলে বলছে যে 500 কেজি ভরের কোনো বস্তুর ভরবেগ 1800 কেজি মিটার পার সেকেন্ড হলে বস্তুটির গতিশক্তি কত। তো এখানে সূত্র ডিরেক্ট অ্যাপ্লাই করব। এখানে পির মান বসে দিছি, পির মানের উপর স্কোয়ার/2 গুণন এম এর মান ছিল 500। তো এটা দিলে সরাসরি ক্যালকুলেশন করলে টি এর মান চলে আসে। তো তারপরে 2 নম্বর অঙ্কটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কোনো না কোনো বোর্ডে এবার আসবে, অনেক সময় এটা গ এবং ঘ নম্বরেও আসে। এটা এমসিকিউতে তো দেই এবং গ ঘর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এখানে বলছে যে এইচ উচ্চতা হতে পরন্ত বস্তুর গতিশক্তি এক্স উচ্চতায় বিভব শক্তির এন গুণ হলে x=h/n+1। তো এটা খুবই কার্যকরী একটা সূত্র, কিন্তু এই সূত্র দিয়ে সৃজনশীলে সলভ করা যাবে না যদি এরকম কোশ্চেন আসে। তার জন্য অন্য আরেকটা নিয়ম আছে, ওই নিয়মটা আমি আরেকটা ভিডিওতে আলোচনা করছি। ওই ভিডিওটা আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওটা তোমরা দেখতে পারো। তো এখন এই অঙ্কটা বিকল্প হিসেবে আসতে পারে। এখানে বলবে যে কিন্তু বিভব শক্তি এক্স উচ্চতায় গতিশক্তির এন গুণ হলে। আগে বলছিল যে গতিশক্তি বিভব শক্তির এন গুণ, এখন বলছে বিভব শক্তি এক্স উচ্চতায় গতিশক্তির এন গুণ, মানে বিপরীত। যদি বিপরীত হয় তখন সূত্রটাও একটু উল্টা হয়। মানে আগে x=h/n+1 ছিল, এখানে হবে, আর এখন হবে 1/n+1। মানে আগে n শুধু n ছিল, আর এখন পরবর্তীতে হবে জাস্ট 1/n। ঠিক আছে? তো এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক ভালোভাবে দেখতে হবে। তো একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে বিষয়টা। 200 মিটার উচ্চতার ভবন থেকে পরন্ত বস্তুর বিভব শক্তি কত উচ্চতায় গতিশক্তির দ্বিগুণ হবে। তো এই ম্যাথটাতে বলছে যে বিভব শক্তি কত উচ্চতায় গতিশক্তির দ্বিগুণ হবে, তার মানে দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো দ্বিতীয় সূত্রটা ছিল যে x=h/n/n+1, মানে এই সূত্রটা ছিল। তো এখানে কিন্তু এই সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে। তো এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আস্তে আস্তে এখানে সূত্রটা আগে লিখবো, তারপর হচ্ছে 200 এখানে n এর মান ছিল 2, সেই জন্য হয়েছে 1/2 হয়েছে এই জন্য। তো এখানে 1/2 দেওয়ার পর +1 দিতে হবে, কারণ ফর্মুলায় 1 আছে এই জন্য। তো এটা লেখার পর জাস্ট ক্যালকুলেটরে হিসাব করলেই মানটা চলে আসবে 133.33 মিটার। তো এখন আসি 4 নম্বর শর্টকাট ট্রিক্সে। এখানে বলছে যে ভি বেগের কোনো গুলি একটি তক্তা ভেদ করতে পারে। এখন গুলির বেগ n গুণ করলে সেটি মোট n² সংখ্যক তক্তা ভেদ করতে পারবে। মানে ভি বেগের একটি গুলি যদি একটি তক্তা মাত্র ভেদ করতে পারে, আর যদি ওই গুলির বেগটা n গুণ বৃদ্ধি করি তখন সেটা কিন্তু n² সংখ্যক তক্তা ভেদ করতে পারবে। উদাহরণে বলা হয়েছে যে 500 ms−1 বেগের কোনো গুলি একটি তক্তা ভেদ করতে পারে। যদি গুলির বেগ 2 গুণ করা হয় তাহলে কতটি তক্তা ভেদ করতে পারবে। বেগ শুরুতেই ছিল 500 ms−1, তো এখন বেগটাকে যদি দ্বিগুণ করা হয় বা 2 গুণ করা হয় তখন কতটি তক্তা ভেদ করতে পারবে সেটা বলছে। তো আমরা তো একটু আগেই সূত্র জেনে আসলাম যে n² সংখ্যক। তো এখানে কি হবে তাহলে, n² মানে 2 এর উপর স্কোয়ার 4, সহজ ছিল। তো এখন 5 নম্বরটায় যাব, মানে 5 নম্বর এমসিকিউ বা শর্টকাট ট্রিক্সে। তো এখানে বলছে যে কোনো বস্তুর বেগ n গুণ করলে পরিবর্তিত গতিশক্তি E'=n²e। এটার মানে হচ্ছে বেগের সাথে গতিশক্তির সম্পর্ক কি, আমরা বেগের সাথে গতিশক্তির সম্পর্ক জানি v², তাই না, হাফ mv², না? তো যদি v² হয় তাহলে স্কোয়ারে তো হবে নাকি, E'=n²e, এই জন্য হয়েছে। ঠিক আছে? তো এটা এমসিকিউ আসতে পারে। তারপরে 6 নম্বরে বলছে যে কোনো বস্তুর উপর F বল ক্রিয়া করে ভি বেগে গতিশীল হলে বস্তুটির ক্ষমতা হবে
বস্তুটির ক্ষমতা হবে পি ইকুয়াল এফ ভি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। আমরা জানি পি ইকুয়াল ডাব্লিউ বাই টি হয় বা পি ইকুয়াল এমজিএইচ ডিভাইডেড বাই টি হয়। তো এমজিএইচকে আমরা এফ লিখতে পারি আর এইচ ডিভাইডেড বাই টিকে আমরা ভি লিখতে পারি, কারণ এস ইকুয়াল ভিটি। এখান থেকে আমরা এইচ ডিভাইডেড বাই টিকে ভি লিখতে পারি। তো এখন আসি পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়ে। তো এখানে প্রথমে বলা হয়েছে যে চাপ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ কতগুলো তলে সমান বল প্রযুক্ত হলে যে তলের ক্ষেত্রফল বেশি সেখানে কম চাপ অনুভূত হবে। তো 2 নম্বরে বলছে যে ঘনত্ব আয়তনের ব্যস্তানুপাতিক, অর্থাৎ সমভরের কতগুলো বস্তুর মধ্যে যেটির আয়তন বেশি সেটির ঘনত্ব কম। কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কি, একটা বাড়লে আর একটা কমবে, এরকম। তো আশা করি বোঝাতে পারছি। এখন আসি 3 নম্বরে। 3 নম্বরে বলছে যে কোনো বস্তু কোনো তরলের ছেড়ে দিলে সেটি পুরোপুরি ডুববে কিনা তা নির্ভর করে এদের ঘনত্বের সম্পর্কের উপর। কোনো একটা বস্তুকে যদি তরলের মধ্যে ছেড়ে দেওয়া হয় সেটা ডুববে না ভাসবে সেটা নির্ভর করে ওই বস্তুটার ঘনত্বের উপর। যেমন যে পদার্থের ঘনত্ব পানির তুলনায় বেশি সেটি পানিতে পুরোপুরি ডুবে যাবে, অর্থাৎ পানির চেয়ে যদি কোনো বস্তুর ঘনত্ব বেশি হয় সেটা পানিতে ডুবে যাবে। আবার যে পদার্থের ঘনত্ব পানির তুলনায় কম তা পানিতে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসে। যেটার যে পদার্থের পানির চেয়ে ঘনত্ব কম, মনে করো পানির চেয়ে ঘনত্ব কম কার, বরফের, বরফ কিন্তু পানিতে ভাসে এজন্য। তো যেটারই ঘনত্ব কম হবে পানির চেয়ে সেটা পানিতে ভাসবে। তো এটা একটা সিম্পল কথা, আশা করি বোঝাতে পারছি। এখন আসি 4 নম্বরে। 4 নম্বরে বলছে যে বায়ুতে জলীয় বাষ্প বাড়লে এর চাপ কমে। তারপরে জলীয় বাষ্প বৃদ্ধি পেলে বৃষ্টিপাত ও ঝড়ের সম্ভাবনা থাকে। তো বায়ুতে যদি জলীয় বাষ্পটা বাড়ে তাহলে কিন্তু ওর চাপ কমবে, আর চাপ কমলেই কি হবে, চাপ কমলে বৃষ্টিপাত ও ঝড়ের সম্ভাবনা থাকে। তো এই বিষয়গুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা 5 নম্বরে আসবো। 5 নম্বরে বলছে যে পীড়ন, চাপ এবং ইয়ং গুণাঙ্ক এর রাশিগুলোর একক একই, অর্থাৎ প্যাসকেল। ইয়ংয়ের গুণাঙ্ক, পীড়ন এবং চাপ এই তিনটা রাশি একই জাতীয়, অর্থাৎ এদের এককটা একই, অর্থাৎ প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। তো তারপর 6 নম্বরে বলছে যে বরফের ঘনত্ব প্রায় 917 কেজি পার মিটার কিউব এবং পানিতে রাখা হলে বরফখণ্ডের প্রায় 11/12 অংশ পানিতে নিমজ্জিত থাকে। বরফকে পানিতে রাখলে এর 11/12 অংশ পানিতে নিমজ্জিত অবস্থায় থাকে, মানে অল্প একটু ভাসমান অবস্থায় থাকে, কারণ বরফের ঘনত্ব যেহেতু পানির থেকে কম তাই এই ঘটনা ঘটে। 7 নম্বর বস্তুর প্লবতা, তরলে বস্তুর হারানো ওজন। বস্তু যে আয়তনের তরল অপসারণ করে তার ওজন সমান, মানে বস্তুর প্লবতা, তারপরে হারানো ওজন এবং বস্তু যে আয়তন অপসারণ করে সেগুলো তিনটাই কি সমান হয়। আবার বস্তুর ওজন যদি প্লবতা থেকে বেশি হয় তাহলে বস্তুটি ডুবে যাবে, কারণ প্লবতা বল বেশি হলেই তো বস্তুটা কেবল ভেসে থাকে। যদি প্লবতা বল কম হইতো তখন তো ডুবে যেত, তাই না? তো তারপরে বলছে যে কম হলে, যদি এখন বস্তুর ওজনটা কম হয় বস্তুটি ভাসবে, ঠিক আছে? বস্তুর ওজন যদি প্লবতা থেকে কম হয় তাহলে ভাসবে, এবং সমান যদি হয়, সমান হলে বস্তুটি নিমজ্জিত অবস্থায় ভাসবে, মানে ভাসবে আবার নিমজ্জিত অবস্থায়ও থাকবে, এই আর কি। তো এটা অনেক ইম্পর্টেন্ট ছিল। তো এর পরের অধ্যায়ে আমরা আসবো বস্তুর ওপর তাপের প্রভাব। তো বস্তুর উপর তাপের প্রভাব এটা অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়। তো এই অধ্যায়ের জন্য প্রথমে থাকতেছে তোমাদের এই সম্পর্কটা, সেলসিয়াস স্কেলে তাপমাত্রার ব্যবধান ডেল সি। সেলসিয়াস স্কেলে তাপমাত্রার ব্যবধান হচ্ছে ডেল সি এবং ফারানাইট স্কেলে তাপমাত্রার ব্যবধান হচ্ছে ডেল এফ হলে, তো সম্পর্কটা হবে তোমার ডেল সি ইকুয়াল 5/9 ডেল এফ, তারপরে বা ডেল এফ ডিভাইডেড বাই 9/5 ডেল সি। এখানে তোমরা যে কোনো একটা সমীকরণ মনে রাখতে পারো, কারণ একটা সমীকরণ মনে রাখলে একটার মাধ্যমে আরেকটা সমীকরণ ইজিলি বের করা যাবে। তো এখন 2 নম্বর ইকুয়েশনটা জাস্ট প্রথম লাইনটা মনে রাখবা আর সবগুলো কিন্তু সহজ হয়ে যাবে। প্রথম লাইন হচ্ছে বিটা ইকুয়াল 2 আলফা বা গামা ইকুয়াল 3 আলফা। তো আলফা, বিটা, গামা এগুলো যারা এখনও জানো না সেটা দেখে নাও। এখানে হচ্ছে আলফা, বিটা, গামা যথাক্রমে দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন প্রসারণের সহগ। তো বিটা ইকুয়াল 2 আলফা এবং গামা ইকুয়াল 3 আলফা, এটা হচ্ছে মাদার ফর্মুলা। তো এই ফর্মুলা থেকে সবগুলো পরবর্তীতে বা আকারে লেখা যায়। তো এখানে বিটা ইকুয়াল 2 আলফা থেকে আলফার মান বের করলাম, আবার গামা ইকুয়াল 3 আলফা থেকে আবার আলফার মান বের করলাম। বের করার পর এখানে আলফা দুইটা যেহেতু আলফা, তো আলফা আলফা সমান রাখলে বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল লেখা যায় গামা ডিভাইডেড বাই 3, কারণ আলফা এবং আলফা দুইটাই একই, সেজন্য বিটা ডিভাইডেড বাই 2 এবং গামা ডিভাইডেড বাই 3 সমান হয়। তারপরে এখন যদি আমরা এখানের গামার সাথে যে ভাগ আকারে 3 ছিল ওই 3টা ওইদিকে বিটাতে দেবো, আর বিটার সাথে যে 2 ভাগ আকারে ছিল সেটা গামাতে গুণ আকারে দেবো,
তাহলে হবে 2 গামা ইকুয়াল 3 বিটা। তারপরে আবার এটাকে আমরা আবার আরেকটা সমীকরণে লিখতে পারি, সেটা হচ্ছে দেখো 3 বিটা ইকুয়াল 2 গামা না, তো এটাকে 3 বিটা ডিভাইডেড বাই 2 গামা লিখলাম, তার সাথে আবার 6 আলফা দিলাম। কেন? কারণ আমরা জানি গামা ইকুয়াল 3 আলফা হয়, একটা গামা 3 আলফা, তাহলে দুইটা গামা কত হবে? দুইটা গামা তাহলে 6 আলফা হবে, তাই না? এই জন্য কিন্তু 6 আলফা ইকুয়াল 3 বিটা ইকুয়াল 2 গামা হয়েছে। তো আশা করি বুঝতে পারছো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, এটা পরীক্ষা আসতে পারে। সর্বশেষ ফর্মুলাটা হচ্ছে কোনো নির্দিষ্ট ভরের আবদ্ধ গ্যাসের ক্ষেত্রে পিভি ডিভাইডেড বাই টি ইকুয়াল হয় পি ড্যাশ ভি ড্যাশ ডিভাইডেড বাই টি ড্যাশ। তো এখানে হচ্ছে পি আর ভি হচ্ছে আদি চাপ, টি হচ্ছে আদি ক্ষেত্রফল, আর পি ড্যাশ ভি ড্যাশ হলো শেষ চাপ এবং শেষ আয়তন, এবং টি ড্যাশ হলো শেষ তাপমাত্রা। তো এই ছিল আজকের ভিডিও। তো এগুলো অবশ্যই ভালো করে পড়বা, কারণ এখান থেকেই পরীক্ষা আসবে। আর যদি পরবর্তী অধ্যায়গুলোর শর্টকাট পেতে চাও কমেন্টে জানাতে পারো। আর একটা কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, বা কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, এটা যদি গ এবং ঘ নম্বরে আসে তাহলে কিভাবে লিখবা সে সম্পর্কে একটা আমার চ্যানেলে একটা সুন্দর ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।